চলো আজকে আমরা আবার একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। আগের চ্যাপ্টারতে অর্থাৎ রাসায়নিক গণনা থেকে আমি তিনটে পার্টে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে আমি তোমাদের থিওরি ক্লাস করিয়েছিলাম, সেকেন্ড পার্ট যেখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, থার্ড পার্ট যেটাতে আমি পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করেছি, সমস্ত ধরনের যতগুলো কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে সম্ভাবনা রয়েছে আসার মতো, এবং যে চ্যাপ্টারগুলো করলে তোমাদের পুরো রাসায়নিক গণনাটা হাতের মুঠোয় চলে আসবে কেমনভাবে কিন্তু কোশ্চেনগুলো সলভ করিয়েছি। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, আগে আমরা জেনে নিই যে কত নাম্বার এই চ্যাপ্টার থেকে আসবে। দেখো এই চ্যাপ্টার থেকে সেকেন্ড ইউনিটে তোমাদের 1x1 করে একটা এমসিকিউ আসবে। এমসিকিউ মানে অপশন থাকবে, তোমাদের অপশনে টিক মারতে হবে, এমন একটা কোশ্চেন পাবে তোমরা এই চ্যাপ্টার থেকে। ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন বা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, সেক্ষেত্রে ওই যে লেখা কোশ্চেনগুলো হয় না, এক কথায় উত্তর দিতে হয়, সেই এক কথার উত্তর তোমাদের দুটো কোশ্চেন এখান থেকে দেওয়া হবে। এক নম্বরে দুটো কোশ্চেন দেওয়া হবে। এসএ কিউ কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের জন্য কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। লং আনসার টাইপ কোশ্চেন হিসাবে একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে 3 নম্বরের জন্য। কোথায় না, সেকেন্ড ইউনিট এক্সামিনেশনে। তাহলে আমি আরেকবার বলি, সেকেন্ড ইউনিট এক্সামিনেশনে একটা থাকবে এমসিকিউ, এবং দুটো দুটো থাকবে তোমাদের কি, দুটো থাকবে তোমাদের ওই যে এক কথা উত্তর দিতে হয় তেমন কোশ্চেন, এবং 3 নম্বরের জন্য একটা প্রশ্ন থাকবে। মোট তোমাদের 6 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। এবার চলো টেস্টে কত নাম্বার আসবে সেটা জানি। দেখো টেস্টের ক্ষেত্রে 1x1 করে এমসিকিউ আসবে, অর্থাৎ একটা এমসিকিউ আসবে আগের বারের মতো সেম। ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, ওই লেখা কোশ্চেন এক কথায় লিখতে হয় তেমন কোশ্চেন থাকবে একটা। এসিকিউ এবারও এখান থেকে থাকছে না, 3 মার্কসের জন্য একটা কোশ্চেন এখান থেকে থাকছে, অর্থাৎ টোটাল 5 মার্কস কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে পাচ্ছ। আরবার বলি, টেস্টে কেমন ভাবে নাম্বার বিভাজন হচ্ছে, একটা এমসিকিউ, একটা এসিকিউ বা এসিকিউ বলছি ভিএস অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এক কথায় উত্তর, এবং একটা 3 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 5 মার্কস তোমরা টোটাল এই চ্যাপ্টার থেকে পাবে। ঠিক আছে, নাম্বার বিভাজন জেনে গেলে এই যে 6 মার্কস বা এই যে 5 মার্কস, এটা অনেকটাই ভ্যারি করে, এই নাম্বারটা অনেকটাই ভ্যারি করে। মূল্যবান নাম্বার, যারা ভালোভাবে শিখতে চাও বা যারা ভালো নাম্বার করতে চাও তাদের কাছে এই নাম্বারটা অনেকটাই বড়। ঠিক আছে, এই নাম্বারটা আমি চ্যালেঞ্জ করছি, এই যে আজকে আমি যে চ্যাপ্টারটা বোঝাবো, এরপরে এই নাম্বারটা তোমাদের মনে হবে জল ভাত। ঠিক আছে, এই চ্যাপ্টারটা জল ভাত লাগবে, এবং নাম্বারটাও তোমাদের কাছে ইজি হয়ে যাবে, যে এই নাম্বার তোলা কোনো ব্যাপার না এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এরকমটাই মনে হবে। ঠিক আছে, চলো তাপের ঘটনাসমূহ শুরু করি। দেখো তাপের ঘটনাসমূহ এরকম নাম কেন? দেখো এর আগে তোমাদের একটা চ্যাপ্টার ছিল গ্যাসের আচরণ। গ্যাসের আচরণে কি আলোচনা করা হয়েছিল? গ্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ টোটাল চ্যাপ্টারটা গ্যাস নিয়ে আলোচনা হয়েছে, তাই তো। পরিবেশের জন্য ভাবনা, সেখানে টোটাল চ্যাপ্টারটা পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, তাই তো। আবার দেখো ওদিকে আলো অধ্যায়, পুরো চ্যাপ্টারটা আলো নিয়ে ডিসকাস হয়েছে। আজকের যে চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ, এখানে তাহলে কি নিয়ে আলোচনা হবে? বুঝেই গেছো, তাপ নিয়ে আলোচনা হবে, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটা তাপ নিয়ে আলোচনা করব। এবার এটা বলার আগে আমি বেশ কিছু কথা বলি। দেখো ধরো এখানে একটা লোহার দণ্ড রয়েছে, তাই তো। এখানে একটা লোহার কি রয়েছে, দণ্ড রয়েছে, এই এই এবার এই লোহার দণ্ডটাকে ধরো এখানে একটা মোমবাতি দিয়ে, আমি কি করলাম, মোমবাতি দিয়ে এই জায়গাটাকে উত্তপ্ত করলাম। এবার এক্ষেত্রে কি হবে, লোহার যে এই যে প্রান্তটা, এটা কি হবে, উষ্ণ হয়ে যাবে, উষ্ণ হয়ে যাবে। ধরো নাও এখানকার উষ্ণতা θ1, আর এই প্রান্তটার উষ্ণতা হচ্ছে θ2। তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারছো যে এই পাশটার উষ্ণতা কিন্তু বেশি হয়ে যাবে, এই যে θ1 এর উষ্ণতা θ2 এর থেকে বেশি হয়ে যাবে। কারণ কি, এই পাশটা যেহেতু মোমবাতি লাগিয়েছে, তাহলে এই পাশের উষ্ণতা তো বাড়বে, তো তোমরা বুঝতেই পারছো। এবার যদি এরকম উষ্ণতা দিই, তাহলে কি হবে, যে অঞ্চলে উষ্ণতা দিচ্ছি সেই অঞ্চলটা কিছুটা আয়তনে বাড়বে, কিছুটা দৈর্ঘ্যে বাড়বে, এবং কিছুটা কি হবে, আকার আকৃতিতে পরিবর্তন হবে। এবার বাস্তবে আমাদের বইতে থিওরিটিক্যালি যেভাবে দেওয়া আছে, যে একটা কঠিন বস্তুকে যদি উত্তপ্ত করি তাহলে তার দৈর্ঘ্য বরাবর বাড়ে, তাহলে তার ক্ষেত্রফল বাড়ে, তাহলে তার আয়তন বাড়ে, এরকম দেওয়া আছে বইয়ে। কিন্তু বাস্তবে এটা নাও করতে পারে। বাস্তবে এই যে দৈর্ঘ্য বরাবর বাড়ছে, দৈর্ঘ্য বরাবর বাড়া মানে কি, এই যে দণ্ডটা এটা দৈর্ঘ্যে বড় হয়ে যাবে। ক্ষেত্রফল বরাবর বাড়া মানে কি, মানে এটা আর ক্ষেত্রফলে বড় হয়ে যাবে, এই যে। আর আয়তন বরাবর বাড়া মানে কি, আগে ধরো এরকম একটা স্কোয়ার শেপ ছিল, এখন সেটা আরো বেড়ে গিয়ে আরো বড় হয়ে গেল। এই হচ্ছে একটা যাবতীয় বিষয়, এই জাতীয় কথা কিন্তু রয়েছে। তাহলে এমনটা নাও ঘটতে পারে, কারণ আমরা দেখছি এইভাবে বাড়ছে, কিন্তু এটা তো ওইভাবে না বেড়ে এইভাবে বাড়তে পারে। ধরো বস্তুটা ছিল এই ধরনের একটা বস্তু ছিল, এই বস্তুটা এরম হয়ে গেল, বস্তুটা এরম হয়ে গেল, এখানে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে বস্তুটা দেখা গেল এরম হয়ে গেল। হতেই পারে ও দৈর্ঘ্য আকার আকৃতি আয়তন যেইভাবে বলে হয়েছে সেইভাবে নাও বাড়তে পারে, সবকিছু একসাথে নিয়েও বাড়তে পারে। ওটা কেমন কি হবে সেটা বলা যায় না। ঠিক আছে, কিন্তু থিওরি যেহেতু আমাদের এখানে বইয়ে দিয়েছে, আমাদের ভেবে নিতে হবে যখন দৈর্ঘ্য বরাবর বাড়ছে বস্তুটা, তখন সেটা ক্ষেত্রফল বা আয়তন বরাবর বাড়ছে না, তখন আমাদের দৈর্ঘ্য বরাবর যতটা বাড়লো সেটা নিয়ে আলোচনা করতে হবে, এমনটা কল্পনা করে নিতে হবে। কারণ সবসময় যে দৈর্ঘ্য বরাবর বাড়বে অন্য বরাবর বাড়বে না, সেটা বাস্তবে পসিবল না। সবকিছু একসাথে বাড়বে, কোনো দিক থেকে খেয়ে যাবে, কোনো দিক থেকে বেড়ে যাবে, এমনটা চলতে থাকবে। তো ঠিক আছে, এটা নিয়ে ধারণা দরকার নেই, এটা আমি বেশি কথা বললাম, এটা কোনো পড়ার বিষয় না। আমি যেটা শুরু করবো যেখান থেকে, সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। দেখো প্রথমেই পয়েন্ট করা রয়েছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ
এই যে এইটা বলে পয়েন্ট করা আছে তাপীয় প্রসারণ। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা শুনেই তোমরা বুঝতে পারছো এর মানে কি। তাপীয় প্রসারণ মানে হচ্ছে তাপ দিলে প্রসারিত হওয়া, তাপ দিলে প্রসারিত হওয়া, এটা হচ্ছে তাপীয় প্রসারণের অর্থ। এর মানে কোনো একটা বস্তুকে আমি যদি তাপ দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, সে কিছুটা বাড়বে, সে কিছুটা বড় হতে পারে, সেটা দৈর্ঘ্য বরাবর হতে পারে, সেটা আয়তন বরাবর হতে পারে, সেটা ক্ষেত্রফল বরাবর হতে পারে। মেন কথা, তাপ দিলে কোনো বস্তু যে প্রসারিত হচ্ছে এটা হচ্ছে তাপীয় প্রসারণ। বোঝা গেল? কোনো একটা বস্তুকে তাপ দিলে সেটা যে বাড়ছে, এটাকে বলছে তাপীয় প্রসারণ। এবার দেখো এই যে তাপীয় প্রসারণ, এটা কোন কোন বস্তুর ক্ষেত্রে হতে পারে? এটা তিন ধরনের বস্তুর ক্ষেত্রে হতে পারে। তিন ধরনের বস্তুর ক্ষেত্রে হতে পারে। কোন কোন বস্তু? না কঠিন বস্তু। কি কি বস্তু? তরল বস্তু। এবং কি বস্তু? গ্যাসীয় বস্তু। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে কি কি বস্তুর ক্ষেত্রে? না কঠিন বস্তুর ক্ষেত্রে, তরল বস্তুর ক্ষেত্রে এবং গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে। বুঝতেই পারছো এই তিন ধরনের বস্তুর এক্সিস্টেন্স কিন্তু পৃথিবীতে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যেমন গ্যাসীয় বস্তু রয়েছে, পৃথিবীতে যেমন তরল বস্তু রয়েছে, পৃথিবীতে সেই একইভাবে কঠিন বস্তু রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই তিন ধরনের বস্তু যেহেতু পৃথিবীতে এক্সিস্টেন্স রয়েছে, তাহলে এরা তাপ দিলে প্রত্যেকেই তাদের আকার, আকৃতি, আয়তনের পরিবর্তন ঘটাবে, তাই তো? এটা হচ্ছে তাপীয় প্রসারণ। এবার একটা জিনিস কল্পনা করে দেখো, একটা কঠিন বস্তু আমি যদি নিই, একটা কঠিন বস্তু ধরো আমরা নিয়ে নিলাম একটা ঘনক। ধরে না একটা ঘনক নিয়ে নিলাম, এই যে এবার এই ঘনকটাকে আমি যদি বাইরে থেকে তাপ দিই, সূর্যের তাপে তো হবে না, যাই হোক ধরলাম আমি এটা কি করলাম, তাপ দিলাম। এবার এই বস্তুটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখো এ দৈর্ঘ্য বরাবর বাড়তে পারে। মানে এ তো ছিল এরকম, দেখা গেল বেড়ে এত দূর আসলো। আচ্ছা বাড়াটা আমি অন্য কালি দিয়ে দেখাই। দেখা গেল এ বাড়লো এদিক বরাবর, এরকম ভাবে দৈর্ঘ্যে কিছুটা বেড়ে গেল। মানে এত দূর পর্যন্ত লেন্থ ছিল, ওর লেন্থটা বেড়ে গিয়ে এখন এত দূর হয়ে গেল, এরকম বাড়তে পারে। আগে ছিল L1, এই L1 লেন্থ, আর এখন টোটালটা মিলে হয়ে গেল L2 লেন্থ। আগে এইটুকুর লেন্থ ছিল L1, আর এখন পুরোটার লেন্থ হচ্ছে L2। ঠিক আছে? এরকম হতেই পারে, কারণ তাপ দিলাম আর দৈর্ঘ্য বরাবর বেড়ে যেতে পারে। আবার একই রকম ভাবে ক্ষেত্রফল বরাবরও তো বাড়তে পারে। মানে এই যে পৃষ্ঠটায় আমি ধরো তাপ দিচ্ছি, সেটা কিরকম, এরকম না? একে তাপ দিলে দেখা গেল ক্ষেত্রফলে বেড়ে গেল। এর মানে আমি কল্পনা করছি তলটা, এই যে দেখা গেল এর সারফেসটা এতটা হয়ে গেল, এই পুরো সারফেসটা হয়ে গেল, এই তলার সারফেসটা ক্ষেত্রফলটা বেড়ে গিয়ে তার সারফেসটা আরো বেড়ে যেতে পারে। আয়তন বরাবর কিভাবে বাড়তে পারে? দেখো এই যে ঘনকটা রয়েছে এটা তো 3D মডেল, এবার সেটা আমি হাতে দেখাতে পারছি না একে, কিন্তু এ দেখা গেল চারিদিক থেকে বেড়ে গেল। তাহলে কেবল আয়তনটা বেড়ে যাবে, এটা হচ্ছে আয়তন বরাবর প্রসারিত হওয়া। আর তরল পদার্থ, দেখো তরল পদার্থের ক্ষেত্রে কি আলাদাভাবে, হ্যাঁ তরল পদার্থের ক্ষেত্রে দেখো আলাদাভাবে ওর কিন্তু আকার আকৃতি তেমন ভাবে কিছু নেই তরলে, যে কারণে তরল কিন্তু দৈর্ঘ্য বরাবর বাড়বে, আবার ক্ষেত্রফল বরাবর বাড়বে, এমন ধরনের ঘটনা তরলের ক্ষেত্রে হয় না। তরলের ক্ষেত্রে কেবলমাত্র যেটা হয়, তরলের ক্ষেত্রে কি হয় বলতো? কেবলমাত্র তরলের ক্ষেত্রে হয় আয়তন প্রসারণ। গ্যাসের ক্ষেত্রেও দেখো অ্যাজ এ সেম, গ্যাসেরও কিন্তু আকার আকৃতি নেই, যে কারণে ওরও দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বরাবর যে বাড়বে সেই ধরনের ঘটনাও ঘটে না। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রেও হয় আয়তন প্রসারণ। আর কঠিন পদার্থের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে, এই হলো দৈর্ঘ্য প্রসারণ হতে পারে। আবার দেখো এই যে বাড়লো ক্ষেত্রফল বরাবর প্রসারণ, তাহলে ক্ষেত্র প্রসারণ হতে পারে। তাহলে এই হলো 1 নম্বর দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হলো ক্ষেত্র প্রসারণ। আর 3 নম্বর কি হতে পারে বলো তো? 3 নম্বর হতে পারে কিনা আয়তন প্রসারণ। এই তিনটে ঘটনা কিন্তু ঘটতে পারে কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ হবে, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণটা কিন্তু ঘটে। এই হচ্ছে বিষয়। তাহলে বোঝা গেল তাপীয় প্রসারণ কোন কোন পদার্থের ক্ষেত্রে ঘটতে পারে। না তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঘটতে পারে কঠিন পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে যে প্রসারণটা ঘটবে সেটা 3 ধরনের: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। কিভাবে বলছি? কারণ কঠিন পদার্থকে তাপ দিলে তার যেমন দৈর্ঘ্য বাড়ে, একই রকম ভাবে তার ক্ষেত্রফলও বাড়ে, একই রকম ভাবে তার আয়তনও বাড়ে, যেটা আমি 3D মডেল হওয়ার কারণে আমি এখানে এঁকে দেখাতে পারিনি। তাই আয়তন প্রসারণ কিন্তু ঘটতে পারে, ঠিক আছে? কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো, তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই অথবা আকৃতি নেই, যে কারণে তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ বলতে অ্যাকচুয়ালি আয়তন প্রসারণকেই বলে। আর গ্যাসের প্রসারণ মানে কি? গ্যাসের প্রসারণও অ্যাকচুয়ালি আয়তন প্রসারণ। কেন আয়তন প্রসারণ? কারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, ওর আয়তন রয়েছে, যে কারণে আয়তন প্রসারণটা গ্যাসের ক্ষেত্রে ঘটে। এবারে এই কঠিনের প্রসারণ সেটা এখন আমরা আলাদাভাবে জানবো। সেখানে আমরা কঠিনের প্রসারণ ক্ষেত্রে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সম্পর্কে জানবো, ঠিক আছে? চলো সেটাই জানা যাক। দেখো সেক্ষেত্রে আমরা যদি দেখি আরেকবার, যে তাপীয় প্রসারণ যদি কঠিনের প্রসারণ দেখি,
কার না কঠিনের প্রসারণ। এই কঠিনের প্রসারণ যদি আমরা দেখি তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে কঠিনের প্রসারণ 3 ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ভাগে কঠিনের প্রসারণকে ভাগ করা হয়। একটা কিনা দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে দেখো ক্ষেত্র প্রসারণ, আর একটা দেখো আয়তন প্রসারণ। এই তো চলো জলের মতো করে বোঝাবো, জলের মতো করে বোঝানোর চেষ্টা করবো। দেখো ধরে নাও যে T1 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে। ধরো এই যে T1 উষ্ণতায় দৈর্ঘ্যের ছিল L1, এবার উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো, উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো। যদি T2 করা হয়, যদি উষ্ণতা বাড়িয়ে T2 করা হয় তাহলে সেক্ষেত্রে লেন্থ কত হয়ে যাবে L2। বোঝা গেল না যায়নি? তাহলে T2 উষ্ণতায় লেন্থ কত L2, বোঝা গেল না যায়নি? পরিষ্কার কথা বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে T1 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের যদি T1 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের যদি দৈর্ঘ্য হয় L1 এবং T2 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য যদি হয় L2, যদি এরকম ঘটনা ঘটে তাহলে দেখো দৈর্ঘ্যের প্রসারণ মানে কি, দৈর্ঘ্যের প্রসারণ মানে কি, দৈর্ঘ্য কতটা বাড়ছে তার মানে L2 মাইনাস L1, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। বোঝা গেল না যায়নি? যে T1 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1, T2 উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L2। এবার দৈর্ঘ্যের প্রসারণ মানে কি, দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে দৈর্ঘ্য কতটা বাড়লো সেটা কিভাবে বের করবো, যে পরবর্তীতে যে দৈর্ঘ্যটা সেটা থেকে আগের দৈর্ঘ্যটা বিয়োগ করলে এই দৈর্ঘ্যের প্রসারণটা বেরিয়ে যাবে। এই যে দৈর্ঘ্যের প্রসারণটা এটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়ে থাকবে। বলবে এটা আবার কিভাবে পসিবল? হ্যাঁ এটা পসিবল। কিভাবে পসিবল? দেখো তোমরা ভাবো যে এই যে পেনটা রয়েছে, এই যে পেনটা, এই পেনটাকে যদি চাপ দিই তাহলে এই যতটা না প্রসারিত হবে, আমি যদি এই যে পেনটাকে দুটো জুড়ে নিই তাহলে দেখো সেক্ষেত্রে বেশি প্রসারিত হবে না? আরেকবার বলছি, দেখো ধরো এই যে পেনটা রয়েছে, এই পেনটা ধরো প্রসারিত হয়ে দ্বিগুণ হতে পারে। আমি বললাম যে পেনটা যদি চাপ দিই তাহলে এর দৈর্ঘ্য প্রসারিত হয়ে দ্বিগুণ হবে। ভালো কথা, তাহলে দ্বিগুণ হলে কি হবে? এতটা হবে। তার মানে আগে ছিল আগে ছিল দৈর্ঘ্য এত, তাপ দিলাম দৈর্ঘ্য বাড়লো, হলো এই যে এতটা। পরিষ্কার কথা, বুঝতে কোনো অসুবিধা নেই। এইবারে ধরো আরেকটা ধরো ছিল আরেকটা ধরো যে আরেকটা দণ্ড ছিল, যেটা হচ্ছে এই একটা আরেকটা দণ্ড রয়েছে। এবার এই দণ্ডটায় যখন আমি তাপ দেবো তখন ধরো এই যে দণ্ডটা তারও দৈর্ঘ্য বেড়ে ডবল হবে। তাহলে এর যদি দৈর্ঘ্য বেড়ে ডবল হয় তাহলে সেক্ষেত্রে এর সাথে এই যে এতটা জুড়বে, এতটা জুড়লো। কি বললাম? আগে ছিল দৈর্ঘ্য এত, তাপ দিলাম দৈর্ঘ্য এতটা হয়ে গেল। তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে বুঝতে পারলে, যে এই যে এ আর এই যে একে তাপ দিলে এ যতটা না দৈর্ঘ্যে বাড়বে, একে তাপ দিলে এ দৈর্ঘ্যে তাপ থেকে কিন্তু বেশি বাড়বে, তাই না? তাহলে এখানেও দেখো তাই প্রপোর্শনাল লিখেছি যে দৈর্ঘ্য যত বেশি হবে, প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে, প্রাথমিক দৈর্ঘ্য এর ছোট ছিল তাই এ কম বাড়ছিল, আর ওর যে প্রাথমিক দৈর্ঘ্যটা এটা কি ছিল? এটা বেশি ছিল, যে কারণে এর দৈর্ঘ্য বেশি বাড়ছিল। অ্যাজ এ সেম ভাবে এখানেও সেটাই আমি লিখেছি যে দৈর্ঘ্য যার প্রাথমিক দৈর্ঘ্য বেশি তার লেন্থের প্রসারণটাও, তার দৈর্ঘ্যের প্রসারণটাও তত বেশি হবে। এটা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যার বেশি তার দৈর্ঘ্য প্রসারণ বেশি, প্রাথমিক দৈর্ঘ্য যার কম তার দৈর্ঘ্য প্রসারণ কম, তাই তো? আবার দেখো, আবার এই যে দৈর্ঘ্যের প্রসারণটা এটা আরেকজনের সাথে সমানুপাতিক। কার সাথে বলতো? সেটা হচ্ছে এই যে উষ্ণতার পার্থক্য তার সাথে সমানুপাতিক হবে। এর মানে কি? এর মানে দেখো উষ্ণতার পার্থক্য যদি বেশি হয়, যে আগের উষ্ণতা ছিল এত, এখন উষ্ণতা হলো এত, তাই তো? এবার উষ্ণতা যদি আমি বেশি দিই, ধরো এই T2 মানটা অনেক বেশি দিলাম, তাহলে কি হবে? এদের মধ্যে ডিফারেন্সটা বেশি হবে। আর এদের মধ্যে ডিফারেন্স বেশি হওয়ার অর্থই হচ্ছে আমি অনেকটা পরিমাণে তাপ দিয়েছি, আর অনেকটা পরিমাণে তাপ দেওয়ার অর্থই হচ্ছে অনেকটা বেশি প্রসারণ। আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করবো। ধরো আমি একটা দণ্ড নিয়েছি, দণ্ডটা নেওয়ার পর তাতে কিছুটা পরিমাণে তাপ দিয়েছি, তাই তো? কিছুটা পরিমাণ তাপ দিয়েছি। ধরো প্রাথমিক উষ্ণতা ছিল T1 আর পরবর্তীতে উষ্ণতা হলো T2, তাই তো? এবার তাহলে উষ্ণতার ডিফারেন্সটা কত? না T2 মাইনাস T1, এইটা হচ্ছে উষ্ণতার ডিফারেন্স। এবার এই উষ্ণতার ডিফারেন্সটা যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্যের ডিফারেন্সটা বেশি হবে। মানে উষ্ণতার ডিফারেন্স যদি বেশি হয় তার অর্থ হচ্ছে তাপ বেশি দিয়েছি, আর তাপ যত বেশি দেবো ততটাই তো দৈর্ঘ্যের প্রসারণ হবে। এর মানটা যত বেশি দৈর্ঘ্যের প্রসারণটা তত বেশি, অর্থাৎ এরা পরস্পর সমানুপাতিক, এটা বোঝা গেল। এবার যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে দেখো এদিকে আর এদিকে যেহেতু সেম জিনিস, তাহলে একটা লিখতে পারি, মানে L2 মাইনাস L1 এরকম লিখতে পারি। আর এই দিককার জিনিসটা আমরা গুণ করে দেবো। এটা যৌগিক ভেদ উপপাদ্য আমাদের শিখিয়েছিল। তাহলে কি যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে একই দিকে যদি একই জিনিস থাকে আর অন্যদিকে আলাদা জিনিস থাকে, একই জিনিসটা সমানুপাতিকের বাঁ পাশে লিখে দেবো আর ডান পাশে আলাদা জিনিসগুলোকে গুণ আকারে লিখবো, অর্থাৎ L1 ইন্টু T2 মাইনাস T1 এরকম লিখে দেবো। এবারে দেখো, এবারে এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে, এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলে দিই, তাহলে সেক্ষেত্রে সমানুপাতিক চিহ্নের বদলে একটা নতুন ধ্রুবক চলে আসে, সেটা হচ্ছে L2 মাইনাস L1। দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা ধ্রুবক আসলো, সেটা হচ্ছে আলফা। L1 আর যা আছে বসিয়ে দিচ্ছি, দেখো T1। তাহলে তোমরা বলবে যে কি এই সমানুপাতিকটাই বসিয়ে দিচ্ছি? না, সমানুপাতিকটাই বসেনি, এটা হচ্ছে আলফা বিটা গামা, হয় না? আলফা বিটা গামা, এই হচ্ছে আলফা, এই হচ্ছে বিটা, এই হচ্ছে গামা। এই আলফা বিটা গামা এগুলো কিন্তু বসানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে বসানোর চেষ্টা করেছি। তা যাই হোক,
এইখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা আলফা চলে আসবে, এটা মনে রাখবে। এই আলফাটা কি? এই আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাকে কি বলা হয়? আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখা যাচ্ছে কি একটু দেখে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লেখাটা একটু বাজে লাগছে দেখতে। তো যাই হোক, আলফাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অন্য কালি দিয়ে লিখি। আলফাকে কি বলা হচ্ছে? আলফাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার দেখো, এবার এই আলফাটাকে যদি এক পাশে রেখে এগুলোকে অন্যদিকে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে গঠনটা কিরকম দাঁড়াবে? তাহলে সেক্ষেত্রে ফাইনাল ইকুয়েশন গঠনটা এরকম দাঁড়াবে যে আলফা ইজ ইকুয়ালস টু, দেখো আলফা ইজ ইকুয়ালস টু এই যে পাশের জিনিসগুলো, এই পাশের জিনিসগুলো ও পাশে নিয়ে যাবো। যেহেতু গুণ আকারে ছিল তাহলে ভাগ আকারে চলে যাবে। তার মানে L2 মাইনাস L1 বাই হয়ে যাবে L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো জিনিসটা কিরকম দাঁড়ালো। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। তোমরা ধরে নিতে পারো যে এর থেকে আর কি সিম্পলিফাই করবো, এর থেকে সিম্পলিফাই করার মতো জিনিস নেই। এটা হয়ে গেল ফাইনাল ইকুয়েশন। এই যে পার্টটুকু, এই পার্টটুকু এই যে উপরে রয়েছে, আর ওই পাশের এই যে পার্টটা আলফা বাদে যে পার্টটা, সেটা ধরে এই পাশে ভাগে নিয়ে আসলাম, এই যে রয়ে গেল। দেখো এই হচ্ছে বিষয়। এটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, আলফাকে কি বলে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার সেম ভাবে আমি ক্ষেত্র প্রসারণটাও বের করতে পারি। দেখো এইটা দেখে ওইটা লিখবো, রানিং এ লিখবো, সময় নষ্ট করবো না, সময় নষ্ট করবো না। দেখো কত দ্রুত আমরা লিখি। আমরা ক্ষেত্র প্রসারণের এখানে লিখতে পারি যে T1 উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল S1, এবং T2 উষ্ণতায় ক্ষেত্রফল যেটা হলো সেটা হচ্ছে S2। আগের বার যেমন T1 উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1, T2 উষ্ণতায় দৈর্ঘ্য হলো L2। অ্যাজ এ সেম ভাবে এক্ষেত্রে T1 উষ্ণতায় ক্ষেত্রফল হচ্ছে S1, T2 উষ্ণতায় ক্ষেত্রফল হচ্ছে S2। দেখো সেম ভাবে আমরা ক্ষেত্রফলের প্রসারণ মানে S2 মাইনাস S1 লিখতে পারি। তো ক্ষেত্রফলের প্রসারণ মানে S2 মাইনাস S1, সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের সাথে যেমন দৈর্ঘ্য প্রসারণটা সমানুপাতিক ছিল, অ্যাজ এ সেম ভাবে ক্ষেত্রফলের প্রসারণটা প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে। দেখো সমানুপাতিক হয়ে যাবে। তাহলে দেখো আগে যেরকম দৈর্ঘ্যের প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এখন ক্ষেত্রফলের প্রসারণটা S2 মাইনাস S1টা প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক হবে। সেম ভাবে আমরা S2 মাইনাস S1টাকে উষ্ণতার যে পরিবর্তন T2 মাইনাস T1 এর সাথে সমানুপাতিক লিখতে পারি, তাই না? লিখতে পারি না? লিখতে পারি। এবার যদি এই যে যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বাঁ পাশের জিনিস যদি একই থাকে তাহলে বাঁ পাশের জিনিসটাকে লিখে দেবো আলফা বলছি সমানুপাতিকের মতো রাখবো। ডান পাশের জিনিসগুলোকে গুণ করবো, গুণ আকারে লিখে দেবো, এই যে। তাই না? ভুল লিখেছি কি কিছু? ভুল লিখিনি। আর এই যে সমানুপাতিক চিহ্নটা, এটা যদি তুলে দিই তাহলে এখানে কি আসবে? এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে S2 মাইনাস S1 সমানুপাতিক চিহ্নের বদলে আমরা সমান সমান দেবো। আর সমানুপাতিক চিহ্নের বদলে আরেকটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে বিটা। আগেরটা যেমন দেখো এসেছিল আলফা, এটাই আমরা বসাবো বিটা। S1 T2 মাইনাস T1, এই যে হয়ে গেল। এই যে বিটা, এই বিটাটাকে কি বলে? এই বিটাটাকে কি বলে? বিটাটাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাই তো? এবার এখান থেকে ফাইনাল ইকুয়েশনে আমরা আসতে পারি। ফাইনাল ইকুয়েশনটা কি হয়ে যাবে না, বিটা ইজ ইকুয়ালস টু কি হবে? দেখো এই যে বিটা বাদে বাকি পার্টটা এর নিচে ভাগ আকারে চলে আসবে। বিটা বাদে নিচের যে পার্টটা সেটা ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ বিটা ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? S2 মাইনাস S1 বাই আকারে থাকবে কি বলো? S2 মাইনাস S1 বাই আকারে থাকবে S1 ইন্টু T2 মাইনাস T1। এইটা হয়ে যাবে ফাইনাল ইকুয়েশন। দেখো এটা হবে ফাইনাল ইকুয়েশন। আগের বারে আলফা ইজ ইকুয়ালস টু এটা ছিল, এবার বিটা ইজ ইকুয়ালস টু এটা, একেবারে সেম। এবার একই রকম ভাবে আমরা আয়তন প্রসারণটাকেও লিখতে পারি, এইটাকে দেখেই বসাতে পারি। কিন্তু যেহেতু তোমরা নতুন প্রথম শিখছো তাই আমি করেই দেখাচ্ছি, অসুবিধা নেই, ভাবনার দরকার নেই, আমি করেই দেখাচ্ছি। আরেকবার দেখে নিই যে সবটা আসছে কি। হ্যাঁ, সবটাই আসছে, অসুবিধা নেই। এবার আয়তন প্রসারণের ক্ষেত্রে সেম ঘটনা, যে T1 উষ্ণতায় আয়তন ধরে নিলাম V1। কোন একটা কঠিন পদার্থের T1 উষ্ণতায় আয়তন হচ্ছে V1 এবং T2 উষ্ণতায় আয়তন হচ্ছে V2, তাই তো? এবার আয়তনের পরিবর্তন কি হবে? V2 মাইনাস V1, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন বা আয়তনের প্রসারণ। সেটা হচ্ছে প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক। আগের বারে অনেকবার দেখেছো, এটা আর বলা লাগবে না। এছাড়া আয়তনের প্রসারণটা উষ্ণতার পরিবর্তনের সাথেও সমানুপাতিক। দেখো উষ্ণতার পরিবর্তন যা হয়েছে তার সাথে সমানুপাতিক হয়ে গেছে। যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে একদিককার জিনিসগুলো সমানুপাতিকের একদিকে রাখবো, অপর দিকের আলাদা জিনিসগুলোকে গুণ করে দেবো। তার মানে V2 মাইনাস V1 সমানুপাতিক দিয়ে V1 ইন্টু T2 মাইনাস T1, আমরা জানি। এবার যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে সেক্ষেত্রে একটা সমান সমান দেবো। দেখো V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু সমান সমান দিলাম। আর এই যে সমানুপাতিক চিহ্ন তার বদলে আমরা দেবো গামা। আগেরবার গামা চিহ্নটা একটু ভুল করে আমি অন্য দিয়ে ফেলেছিলাম। আর T2 মাইনাস T1, এই যে
এইবারে এবারে এই গামা মানে কি? এই গামা মানে হচ্ছে, গামা মানে কি, গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামাকে কি বলে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই গামার এখান থেকে ফাইনাল ইকুয়েশনে যদি আসি, তাহলে ফাইনাল ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? ফাইনাল ইকুয়েশনটা দাঁড়ায় গামা ইজিকালস টু v2 মাইনাস v1 বাই দিয়ে কি হবে বলো? v1 t2 মাইনাস t1। এই হয়ে যাবে গামার মান। এই হবে কার মান বলো তো? গামার মান। তাহলে এই যে আজকে এই যে দেখো যে পাঠগুলো বোঝালাম, যে দৈর্ঘ্যের প্রসারণ থেকে, ক্ষেত্রফলের প্রসারণ থেকে এবং আয়তনের প্রসারণ থেকে কিভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান পেলাম, কিভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ইকুয়েশন পেলাম এবং কিভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের ইকুয়েশন পেলাম, দেখো জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো কি? কারণ তোমাদের বোঝাটা মেন। এবার দেখো, এবার এদের যদি আমি একক বের করতে চাই, তাহলে ভালোভাবে লক্ষ্য করবে যে এদের সকলের এককই একই। কিভাবে এদের সকলের একক এক হয়? দেখো তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, এই যে আলফা, এই যে আলফা, আলফার এখানে আলফার এককে কি হবে? দেখো তো আলফার এককটা কি হবে, এখানে আমি ছোট করে দেখাই। আলফা এর একক, দেখো আলফা এর একক যদি তোমরা দেখতে চাও, আলফা এর একক, আলফা এর একক যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কি দেখবে বলো তো? দেখো আলফা এর এককে উপরে কি রয়েছে? উপরে কি রয়েছে? উপরে রয়েছে দৈর্ঘ্যের একক। এই যে এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? দৈর্ঘ্যের একক তো মানে ধরো পরে, পরে যেটা দৈর্ঘ্য আর আগে যেটা দৈর্ঘ্য সেটা বিয়োগ করলে তো তার দৈর্ঘ্য বেরোবে। তার একক কি হবে? সেন্টিমিটার, মিটার, এটাই তো দৈর্ঘ্য। তাহলে আলফা এর এককে উপরে রয়েছে দৈর্ঘ্যের একক, আমরা লিখি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। বাই দিয়ে কি লিখবো বলতো? বাই দিয়ে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক। এই যে L1, L1 যেটা, L1 কত দৈর্ঘ্য, তাহলে L1 হচ্ছে দৈর্ঘ্যের একক। ইনটু দেবো, দেখো একটা গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্নটা কেন দিলাম? কারণ এখানে এর সাথে যুক্ত আকারে রয়েছে উষ্ণতার একক। এই যে টি টু মাইনাস টি ওয়ান মানে উষ্ণতার পরিবর্তন, আর উষ্ণতার পরিবর্তন মানে তো উষ্ণতার এককটাই আসবে। তাহলে আমরা এখানে কি লিখবো না? উষ্ণতার একক। এই হয়ে গেল উষ্ণতার একক। এইবারে যদি ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানকার এই যে দৈর্ঘ্যের একক আর উপরে দৈর্ঘ্যের একক কেটে যায় না? পড়ে থাকে কি বলতো? পড়ে থাকে কি? পড়ে থাকে 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক। এবার 1 বাই উষ্ণতার একক মানে উষ্ণতার একক কি আছে? উষ্ণতার একক কি আছে? উষ্ণতার একক হতে পারে 1 বাই ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার একক হতে পারে 1 বাই কেলভিন, উষ্ণতার একক হতে পারে 1 বাই ওটা যেন কি, ওটা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এত কিছু হতে পারে, এত কিছু হতে পারে 1 বাই উষ্ণতার এককে। অথবা এই এককগুলোকে সিম্পলিফাই করে এরকম লেখা যায় যে ডিগ্রি সেলসিয়াস -1, অথবা 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 ডিগ্রি ফারেনহাইট -1, অথবা কেলভিন -1। এত কিছু হতে পারে, এত কিছু হতে পারে এদের ইউনিট। আলফা একক, 1 বাই উষ্ণতার একক, অর্থাৎ এই যে এইগুলো। এবার দেখো আমি তোমাদের প্রথমেই বলে নিলাম যে দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক এবং আয়তনের একক। এই আয়তনের একক বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আলফা এর একক, বিটা এর একক এবং গামা এর একক নাকি একই হবে। কিভাবে একই হবে বলতো? চলো আমি না করেই এখান থেকে বলে দিচ্ছি। দেখো উপরে রয়েছে ক্ষেত্রফলের একক, এই যে s2 - s1 মানে ক্ষেত্রফলের একক হবে না? উপরে ক্ষেত্রফলের পরিবর্তন মানে ক্ষেত্রফলের একক তো। নিচে দেখো আবার প্রাথমিক ক্ষেত্রফল রয়েছে, তাহলে এটা ক্ষেত্রফলের একক, আর এটা রয়েছে উষ্ণতার একক। দেখেই বুঝতে পারছো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের এককটা কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই উষ্ণতার একক, যেটা হচ্ছে 1 বাই উষ্ণতার একক, যেটা হচ্ছে এইগুলো। চলো আয়তন প্রসারণের এখানে দেখি। দেখো আয়তন প্রসারণের এখানে উপরে হচ্ছে আয়তনের একক বাই নিচে আয়তনের একক ইনটু আবার উষ্ণতার একক। দেখো আয়তনের একক, আয়তনের একক কেটে যাবে, 1 বাই উষ্ণতার একক পড়ে থাকবে, যেটা হচ্ছে ওই যে, এবং সেগুলো হচ্ছে এই যে। তাহলে দেখো একই বোর্ডে তোমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ জেনে গেলে কতটা ইজি ব্যাপার। দেখো একবার তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার চলো আজকে আমরা আর আর পার্ট আগাবো। আচ্ছা আচ্ছা, আর বেশ কিছু ছোট ছোট জিনিস বাকি রয়েছে, এটা তোমরা আশা করি স্ক্রিনশট মেরে নিয়েছো। তাহলে বুঝতে পেরেছো তো? শুধু এটা আলফা এর একক নয়, এটা একই সাথে আলফা এর সাথে এখানে আমরা এখন লিখে দিতে পারি যেটা শুধুমাত্র আলফা এর একক নয়, আলফা, বিটা এবং গামা প্রত্যেকেরই একক হয়ে যাবে 1 বাই উষ্ণতার একক। এই যে এগুলো, ঠিক আছে? এগুলো প্রত্যেকেরই একক হয়ে যাবে, খুব ভালো কথা। আর দেখো আলফা, বিটা এবং গামা, এই আলফা, বিটা এবং গামা, এই আলফা, বিটা এবং গামা এদের মধ্যে একটা রিলেশন রয়েছে। কি রিলেশন বলো তো? আলফা, বিটা এবং গামা এর মধ্যে যে ইকুয়েশনটা হয় সেটা কি বলতো? আচ্ছা চলো মুছেই করাই, মুছে করাবো না এই একই বোর্ডে তোমাদের সব কিছু করিয়ে দেবো? আচ্ছা চলো করাই, চলো মুছে দিলাম। ইম্পর্টেন্ট জিনিস আশা করি তোমরা স্ক্রিনশট মেরে নিয়েছিলে, ঠিক আছে? এখানে দেখো আমাদের তিনটে জিনিস বেরোলো, আলফা, বিটা এবং গামা। একটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণের জন্য, একটা ক্ষেত্রফলের প্রসারণের জন্য, আর একটা হচ্ছে কি আয়তন প্রসারণের জন্য। অর্থাৎ আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 এবং গামা বাই 3। এই কোয়েশ্চনটা তোমরা মনে রেখে দিও। ক্লাস তোমরা 11-এ উঠলে তোমরা এটার প্রমাণটা জেনে যাবে যে আলফা ইজ টু বিটা বাই 2 কি হবে এবং গামা বাই 3 কি হবে। তোমরা জাস্ট এটা জেনে যাও, কারণ অঙ্কে তোমাদের বলতে পারে। ধরো আমি একটা কোশ্চেনের এক্সাম্পল দেখাই। ধরো কোশ্চেনে তোমাদের বলে দিল আলফা এর মান যদি 3 হয়
তবে বিটা ও গামা কত। আলফা এর মান যদি কি হয় 3 হয় তাহলে বিটা এবং গামার মান কত। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা কিভাবে করবে, সেক্ষেত্রে অঙ্ক করার পদ্ধতি দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আলফা আগে তোমরা কি করবে, ইকুয়েশনটা লিখে নেবে, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 এবং গামা বাই 3। এইখানে আলফা এর মান 3 বলে দিয়েছে, আলফা এর মান বলে দিয়েছে 3, তাহলে তোমরা পরিষ্কার আলফা জায়গায় 3 বসাবে, 3 বা বিটা বাই 2 এবং গামা বাই 3। এবার তোমরা দুটো পার্টে অঙ্কটাকে ডিভাইড করে নেবে। একবার নেবে 3 ইজ ইকুয়াল টু বিটা বাই 2, আর একবার নেবে 3 ইজ ইকুয়াল টু গামা বাই 3। বোঝা গেল না যায়নি? তোমরা আলফার জায়গায় আলফার মান বসাবে, এরপরে এই যে 3 এই পার্টটাকে একবার বিটার সাথে নিয়ে নেবে, আর 3 পার্টটাকে একবার গামার সাথে সমান করে নিয়ে নেবে। সমান করে নিলে সেখান থেকে দেখো বিটা ইজ ইকুয়াল টু কি আসছে 3 ইনটু 2 অর্থাৎ 3 দুগুণে 6 এবং গামার মান আসছে 3 ইনটু 3 অর্থাৎ 3 3 কে 9। দেখো এই যে অঙ্কটা, এটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, এই ধরনের এক্সাম্পল আসতে পারে। ঠিক আছে, এই ধরনের এক্সাম্পল আসতে পারে, এটা তোমরা মনে রেখে দিও। আর একটা দেখো, আর একটা জিনিস রয়েছে তোমাদের, আর একটা জিনিস, এটাও তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, এটাও পরীক্ষা আসার মতো জিনিস, এটাও ফেলার মতো জিনিস না। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আলফা ফারেনহাইট ইজ ইকুয়াল টু 5/9 আলফা সেলসিয়াস। আলফা সেলসিয়াস, হ্যাঁ এই যে এই ইকুয়েশনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এর মানে কি, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে আলফার মান, আর এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে আলফার মান। বুঝে গেল? ফারেনহাইট স্কেলে আলফার মান হচ্ছে এইটা, আর সেলসিয়াস স্কেলে আলফার মান এইটা। এবার কোশ্চেন কি বলবে, কোশ্চেনে বলে দিল যে ফারেনহাইট স্কেলে আলফা এর মান 1/9 হলে সেলসিয়াস স্কেলে আলফা এর মান কত, এরকম কোশ্চেন দিতেই পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নেবে, অর্থাৎ আলফা ফারেনহাইট ইজ ইকুয়াল টু 5/9 আলফা সেলসিয়াস। এটা লিখে নেওয়ার পরে দেখবে তার মান বলে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে ফারেনহাইট স্কেলে আলফা এর মান 1/9, তাহলে ফারেনহাইট স্কেলে আলফা এর মান মানে হচ্ছে এই আলফা ফারেনহাইট ইজ ইকুয়াল টু 1/9, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এর মানটা আমরা এখানে চুপচাপ বসিয়ে দেবো, 1/9 ইজ ইকুয়াল টু 5/9 আলফা সেলসিয়াস। এবার এখানে দেখো ইকুয়েশনে এই 9 কেটে যায়, তাহলে পড়ে থাকে কি 1 ইজ ইকুয়াল টু 5 আলফা সেলসিয়াস, সেখান থেকে আলফা সেলসিয়াস ইজ ইকুয়াল টু 1/5, এটা হয়ে যাবে তোমাদের আনসার। দেখো এটা হয়ে যাবে আনসার। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় না আসলেও এগুলো জানা দরকার, এগুলো তোমাদের জানা দরকার। এবার চলো এর যে পরের পার্টটা, আর তেমন ভাবে একক তোমরা জেনে গেলে, সমস্ত কিছু তোমরা জেনে গেছো, অসুবিধা নেই। আর একটা কোশ্চেন হিসেবে তোমাদের দিতে পারে, ধরো তোমাদের কোশ্চেনে অনেক সময় এরকম বলতে পারে, কিরকম বলতে পারে বলো তো, দেখো অনেক সময় এরকম বলতে পারে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে 12 ইন্টু কি বলতো 10 টু দি পাওয়ার -6, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা বলতে কি বোঝো, দেখো বলতে কি বোঝো, এরকম কোশ্চেন তোমাদের অনেক সময় দিতে পারে। কি কোশ্চেন দিলাম না, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই যে মানটা, এই যে যেটা বলা আছে, এটা বলতে কি বোঝো, এর অনেক সময় দিতে পারে। তাহলে এই কোশ্চেনের সলিউশন তোমরা কিভাবে করবে, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো। দেখো তোমরা এখানে, এটা অ্যাকচুয়ালি থিওরি কোশ্চেন হিসেবে আসবে, সেখানে বলা থাকবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো। তোমরা কি লিখবে যে 0 ডিগ্রি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, সেখানে তোমরা লিখবে যে না, যে 12, এই যে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতার পরিবর্তন করি, হ্যাঁ আচ্ছা না 1 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যদি পরিবর্তন ঘটায়, মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন হয়, T2 - T1 এর মান যদি 2 হয়, এই 2 বলছি 1 হয়, অর্থাৎ যদি উষ্ণতার পরিবর্তনটা 1 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে লোহার যে দৈর্ঘ্যের প্রসারণটা হয়, সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে এত যদি হয়, সেটাকে ওইটা বোঝায়। মানে কি বুঝলাম না, এত অংশ, আচ্ছা এটাকে লিখে নি। আচ্ছা এই যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এইটা এর অর্থ কি পরিষ্কার শুনে নাও। এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লিখবে যে লোহার ক্ষেত্রে তার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয়, লোহার দৈর্ঘ্যে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে
তার যে দৈর্ঘ্যের প্রসারণটা সেটা প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ হবে। বোঝা গেল? দেখি বইয়ে বা এখানে রেফারেন্সে কি লেখা রয়েছে, না লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় কোনো একটা লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। একদমই তাই। অর্থাৎ উত্তরে লিখবে যে না লোহাটার দৈর্ঘ্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে তার দৈর্ঘ্যের যে প্রসারণটা সেটা প্রাথমিক দৈর্ঘ্যের এত গুণ বা এত অংশ হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু বিষয়। এর মানে তো দৈর্ঘ্য প্রসারণ আমরা একটু আগে জানলাম আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা এত, অর্থাৎ আলফার মানটাই হচ্ছে এত। এবার আলফার মান যদি এত হয় তাহলে এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাচ্ছে যদি দেখো নিচে তাহলে 1 হতে হবে। এর মানটা কি? এর মানটা হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এর মানটা হচ্ছে এত। তাহলে এত ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এরকম যদি থাকে তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে না এর নিচের পার্টটুকু যদি 1 করে দিই তাহলে এর সাথে এটা সমান হয়ে যাবে। তাহলে সেটাই বলছে যে না যদি উষ্ণতা ডিফারেন্সটা 1 হয় তাহলে সেক্ষেত্রে যে দৈর্ঘ্যের প্রসারণটা সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য তার সাথে এত অংশ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়ে ঘাবড়ানোর দরকার নেই। যদি আয়তন প্রসারণের ক্ষেত্রে বা ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে ওটা দেয় তাহলে সেক্ষেত্রে একই উত্তরে লিখবে। তাহলে সেক্ষেত্রে আয়তনের প্রসারণ সেটা হবে বা ক্ষেত্রফলের প্রসারণটা এত অংশ, এটা লিখে দিলে কাজ শেষ। যাই হোক, আজকের এই ফার্স্ট পার্টে তাপের ঘটনা সমূহ থেকে ফার্স্ট পার্টে আমি কঠিন পদার্থের যে প্রসারণটা সেটা পুরোটা কভার করেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। পরের দিন তাপের ঘটনাসমূহ থেকে যে তরলের পার্টটা এবং যে গ্যাসের পার্টটা রয়েছে চেষ্টা করবো সেটা বোঝানোর। ঠিক আছে, আজকের ভিডিওটা মন দিয়ে দেখো এবং এটা দেখে নেওয়ার পরে খাতায় টুকে নাও। কোশ্চেন যদি থাকে এখান থেকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আশা করছি ভালো লেগেছে। তো চলো, টাটা।